আমাদের একটা মাইন্ডসেট এমন তৈরি হয়ে গেছে, এই মাইন্ডসেটটাই কিন্তু আমাদের ক্রমশ পিছিয়ে দিচ্ছে। সর্বত্র যদি এই মাইন্ডসেটের ভাবনাটাকে দেখেন, সে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সাধারণ প্রশাসন বলুন, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের এই মাইন্ডসেটটা, আমাদের এই মানসিকতা কিন্তু আমাদের ক্রমশ পিছিয়ে নিয়ে গেছে। আজকে যারা শিক্ষা প্রতিষ্ঠানে গণতন্ত্রের কথা বলে, তাদের নিজেদের গণতান্ত্রিকতার অনেক উদাহরণ আছে। 67, 68, 69, 70, 71 এই সময়কালটা এবং 72-এরও কিছু অংশ, সবচেয়ে টার্গেট কি ছিল জানেন? পশ্চিমবাংলায় তথাকথিত উগ্র বামপন্থীদের, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পারলে ভাঙো, শিক্ষকদের মারধর করো, পরীক্ষা ব্যবস্থাকে তছনছ করে দাও। শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে পারলে কিন্তু আর কিচ্ছু দরকার নেই, গোটা সমাজকে আপনি কিন্তু একটা প্রতিবন্ধী সমাজ বানিয়ে দিতে পারেন এবং সেই প্রতিবন্ধীদের দিয়ে আপনি যা খুশি তাই করাতে পারেন। এবং এর ধারক এবং বাহক ছিল বামপন্থীরা। আমি মনে করি যারা হচ্ছে বিশ্বের সবচেয়ে মিথ্যাবাদী একটা কমিউনিটি এবং সবচেয়ে অসৎ একটা সম্প্রদায়। কারণ আপনাদের মনে আছে প্রেসিডেন্সি কলেজে এদের জ্বালায় বহু বিখ্যাত অধ্যাপক চলে গেছেন। দিনের পর দিন ঘেরাও করে সেই প্রতিষ্ঠানটাকে শেষ করে দেওয়া হয়েছিল 60-এর দশকের শেষে, এবং যারাই করতেন তাদের কয়েকজন পরবর্তীকালে, সেই সময় নকশাল করতেন, পরবর্তীকালে একজন সিপিএম করে তিনি এ রাজ্যের শিক্ষামন্ত্রীও হয়েছিলেন, উচ্চ শিক্ষামন্ত্রী, এবং আরেকজন এখনো তিনি নকশাল নেতা হিসেবে অনেক কাগজে বানিয়ে দেন গণতন্ত্রের দাবিতে। অথচ তাঁদের জ্বালায় সেই কলেজ থেকে বহু শিক্ষক এই রাজ্য ছেড়ে, দেশ ছেড়ে বাইরে চলে গেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য, যিনি চাইলেই বিদেশে গিয়ে থাকতে পারতেন, তার পেট কেটে ভুঁড়ি বার করে দেওয়া হয়েছিল। নাম নিশ্চয়ই আপনারা জানেন, গোপাল সেন। ফলে এই ঘটনা তো ঘটেছে আমাদের, এই মানসিকতা তো আমাদের গ্রাস করে ফেলেছে। এবং আরো একটা ঠিক কথা, যে আমরা সেই রকম সরকারি পাই যে সরকারের আমরা যোগ্য। আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজেকে দেখতে হয়। আমরা তো 34 বছর একটা সরকারকে ভোট দিয়ে গেছি, একটা দল হয়তো কিছু কাজ করেছিল ইনিশিয়ালি, কৃষকের হাতে জমি তুলে দেওয়া, স্থানীয় স্বায়ত্তশাসিত ব্যবস্থা প্রতিষ্ঠা করা। নিশ্চয়ই দুটোকে কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো হ্যাঁ ভালো কাজ। তারপর আমরা একবারও প্রশ্ন করিনি যে এরপর তুমি কি করেছো, হোয়াট ইউ হ্যাভ ডান। কিন্তু আমরা বছরের পর বছর তো ভোট দিয়ে গেছি ওদের, এবং তাদের সরাতে যে ধরনের রাজনীতি প্রয়োজন ছিল সেই রাজনীতির ফল এখন আমরা ভোগ করছি। ফলে আমরাও কিন্তু ঠিক রাজনৈতিকভাবে সচেতন নাগরিকের ভূমিকা পালন করতে পারিনি। তার মূল্য কিন্তু বাংলাকে দিতে হচ্ছে, বাংলা রাজনীতিকে, বাংলা সমাজকে। যে সোনার বাংলা স্বপ্ন দেখানো হচ্ছে বা আমরা দেখাতে চাইছি, চেষ্টা করছি যে সত্যির সোনার বাংলা গড়ে তোলা যায় কিনা, তার প্রথম প্রিকন্ডিশন অবশ্যই মানসিকতার পরিবর্তন। অর্থাৎ আমাদের মানসিকতাকে যদি বদলাতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা একটা নতুন কিছু করার স্বপ্ন দেখতে পারি। গৌতমবাবু বিশ্ববিদ্যালয় তৈরির কথা বলছিলেন। এখন এ রাজ্যে বিশ্ববিদ্যালয় তৈরি প্রায় একটা ছেড়ে ফেলা পর্যায়ে পৌঁছে গেছে, আর ফাঁকা জায়গা পেলে একটা করে ইউনিভার্সিটি খোলা হচ্ছে। কন্যাশ্রী ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, এগুলোর মানেটা কি একটু বুঝিয়ে দিন তো আমাকে। কন্যাশ্রী ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি মানেটা কি? আমি বুঝলাম সব জেলায় একটা করে নয় ইউনিভার্সিটি করা হলো, তবু তার একটা লজিক আছে। নতুন শিক্ষানীতিতেও মোটামুটি সব জেলাতে একটা করে বিশ্ববিদ্যালয় তৈরির কথা বলা হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরিতে প্রথম কি তৈরি হয়? অসাধারণ কতগুলো বাড়ি, তারপর সেখানে না শিক্ষক, যেভাবে নিয়োগ করা হয় সেই নিয়োগ নিয়ে অজস্র প্রশ্ন তোলা যায়, স্থায়ী পদে শিক্ষক থাকে না। এবং এই পশ্চিমবাংলা একটা অদ্ভুত জায়গা, যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের ভাইস চ্যান্সেলর না করে কলেজের প্রিন্সিপালদের নিয়ে গিয়ে ভাইস চ্যান্সেলর করা হচ্ছে। বাম আমলে রবীন্দ্রভারতীতে একবার করা হয়েছিল বলে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। এবার আমাদের গালে এমন ঠাস ঠাস করে রোদ চড় খাচ্ছি যে প্রতিবাদের ভাষাটাও ভুলে গেছি। এখন নতুন যারা ভাইস চ্যান্সেলর হচ্ছে সবই কলেজের প্রিন্সিপাল। আমি কলেজের প্রিন্সিপালদের বেশি করার বিরুদ্ধে নই, কিন্তু এটা সত্যি যে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি ভাইস চ্যান্সেলর হয়ে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো যেভাবে বুঝবেন, আমি আমার মতো
যাকে পারলাম একজন ডিপিআই করলাম, তারপর নিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করে দিলাম, আমার পছন্দের প্রিন্সিপালকে নিয়ে গিয়ে ভাইস চ্যান্সেলর করে দিলাম, এবং যিনি বিশ্ববিদ্যালয়ে পড়াননি কোনো কালে, বিশ্ববিদ্যালয়ে পা রাখেননি, তখন কিন্তু একটা বিরোধ হবে। বাম আমলে এই বর্ধমানেরই একটা কুখ্যাত কেসের আসামিকে একটি বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার করা হয়েছিল, নাম আমি বলবো না, নাম করার দরকার, আপনারা জানেন সবাই। একটা খুনি, খুব ভয়ঙ্কর খুন হয়েছিল এখানে, সাঁইবাড়ি হত্যা, একজন আসামিকে একটা বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার করা হয়েছিল। তার সারা জীবনের রেজাল্ট হচ্ছে 40%, 42%, 43%, এই ছিল তার সারা জীবনের রেজাল্ট। তাকে একটি বিশ্ববিদ্যালয়ে, ভালো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বানানো হয়েছিল। কিন্তু তারপর কতটুকু এগোতে পেরেছি আমরা পারিনি। ফলে যদি আমরা সত্যি একটা ভালো বাংলা গড়তে চাই, অবশ্যই প্রথম টার্গেট থাকবে শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো। শিক্ষা ব্যবস্থায় যোগ্যের ওপর যোগ্য যাতে নিযুক্ত হতে পারে এবং ব্যবস্থাটা ঠিক মতো চলে, সংখ্যা দিয়ে নয়, কোয়ান্টিটি দিয়ে নয়, কোয়ালিটি দিয়ে। কারণ কোয়ালিটি ছাড়া কখনো কোনো সমাজ এগোতে পারে না। আমাদের শিক্ষা ব্যবস্থা এখন কোয়ান্টিটির রাজত্ব চলছে। আগামী দিনে যদি কোয়ালিটিকে ফিরিয়ে আনতে না পারি, তাহলে কিন্তু সোনার বাংলা স্বপ্ন অধরাই থেকে যাবে। ফলে শিক্ষা ব্যবস্থার দিকে কিন্তু নজর দিতে হবে। গৌতমবাবু ট্যুরিজমের কথা বললেন, বিশ্বাস করবেন না, সবচেয়ে অবহেলিত কোনো জায়গা যদি ট্যুরিজমের ক্ষেত্রে থেকে থাকে সেটা হচ্ছে বাংলা। আপনি এবার তামিলনাড়ুতে যান, সেখানে সরকারি ইনফ্রাস্ট্রাকচার এবং ট্যুরিজম প্রমোশনের ক্ষেত্রে সরকারের যে ভূমিকা দেখলে অবাক হয়ে যাবে। আমাদের এখানে কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগে সাগরদ্বীপে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, ডক্টর অনির্বাণ গাঙ্গুলিও গিয়েছিলেন। এই সাগরদ্বীপকে কেন্দ্র করে কিন্তু শুধু এই দেশের নয়, এটা আন্তর্জাতিক ট্যুরিজম হাব তৈরি করা যায়। কারণ সাগরদ্বীপের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ইতিহাস, আমাদের আবেগ। প্রত্যেক বছর কিসের টানে লক্ষ লক্ষ মানুষ আসে। আজ অব্দি স্বাধীনতার এই এত বছর পরে, 7 দশকেরও বেশি পেরিয়ে এসেছি, সাগরদ্বীপে একটা ব্রিজ বানানো গেল। প্রত্যেক বছর 10 থেকে 12 লক্ষ মানুষ আসে, অ্যাক্সিডেন্ট হয়, অথচ মুড়িগঙ্গার উপর একটা ব্রিজ বানানো গেল না। যদি ব্রিজটা বানানো যেত, তাহলে কিন্তু সাগরদ্বীপকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার গোটা চিত্রটা বদলে যেত, ট্যুরিজমের চিত্রটাই বদলে যেত। সেখানে পাশেই রয়েছে সুন্দরবন, যে সুন্দরবন বিশ্বের একটা অন্যতম শ্রেষ্ঠ বন, বাদাবন এরকম আর প্রায় কোথাও নেই। সেই সুন্দরবনও ট্যুরিজমের একটা আকর্ষণ হতে পারে যদি সুন্দরবনে কমিউনিকেশনটা একটু আমরা বাড়াতে পারি। আমরা আজ অব্দি সেটা পারি না। অথচ এই ব্রিজ তৈরি করতে কত খরচ হতে পারে? কেন্দ্রের সঙ্গে সরকার যোগাযোগ করেছে, কেন্দ্রের কাছ থেকে সাহায্য নিয়েছে। আমি কেন্দ্রের কাছ থেকে সাহায্য নেবো না, এই জেদ ধরে কেউ যদি বসে থাকে, তাহলে যা হবার তাই হয়েছে। সাগরদ্বীপ আমরা গেছিলাম, আমাদের বলা হলো কখন, যে 7:45 আগে কিন্তু লঞ্চ পাবেন না, কারণ জোয়ার এলে তারপরে 12টায় পৌঁছেছে। শেষ পর্যন্ত ওরা আলাদা করে একটা নৌকো ভাড়া করে আমাদের এপারে পৌঁছে দিল, রাত 12টায় বাড়ি পৌঁছে দিল। সাগরদ্বীপে 5 লক্ষ লোক বসবাস করে, এবং অবাক হবেন, সাগরদ্বীপ শিক্ষা দীক্ষায় যথেষ্ট উন্নত। প্রচুর কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন সেখানে, ডাক্তার ইঞ্জিনিয়াররা রয়েছে, কিন্তু সবাই বাইরে চলে এসছে, সেখানে যাওয়ার কথা ভাবে না, কারণ যেতে পারে না, যোগাযোগ করতে পারে না। একটা ব্রিজের জন্য একটা জায়গা এই রকম পড়ে আছে। আসার সময় দেখলাম যেটির ওপর বহু মানুষ দাঁড়িয়ে আছে, কখন লঞ্চ আসবে, কখন যাবে, কখন বাড়ি পৌঁছবে। একটা দেশ উন্নত হতে পারে কমিউনিকেশনের জন্য, যার জন্য দেখবেন এখন একটা কথা কেন্দ্রীয় সরকারের যারা আধিকারিক, যারা মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেন, কানেক্টিভিটি। আমরা কানেক্টিভিটির কথা বলছি। আমরা সাউথ ইস্ট এশিয়াতে একটা হাইওয়ে বানাচ্ছি, ট্রান্স এশিয়ান রেলওয়ে সার্ভিস আমরা করছি, আর আমাদের সাগরদ্বীপ যেতে 6 ঘন্টা মাঝখানে লঞ্চ বন্ধ থাকে। আগে জোয়ার আসবে, জোয়ার ছেড়ে গেল, লঞ্চ বন্ধ, আবার জোয়ার আসবে, লঞ্চ স্টার্ট হবে, জোয়ার ছেড়ে গেল, লঞ্চ বন্ধ হয়ে গেল। এখনো সেই মধ্যযুগে আমরা পড়ে আছি, অন্তত সাগরদ্বীপে যোগাযোগের ক্ষেত্রে যদি দেখি। ফলে এটাও একটা বড় জায়গা, যে জায়গাতে আগামী দিনে নজর দিতে হবে। তাতে কিন্তু আমাদের প্রচুর মানুষকে আমরা আকর্ষণ করতে পারবো। এবং মনে রাখবেন, গোটা পৃথিবীতে ট্যুরিজমকে এখন আর এমনি কোনো পাস্টাইম হিসেবে ধরা, ইটস অ্যান ইন্ডাস্ট্রি। ট্যুরিজমকে এখন শিল্প হিসেবে ধরা। প্রচুর সম্ভাবনা পশ্চিম বাংলায়, আমরা সেই সম্ভাবনাকে ব্যবহার করিনি। আগামী দিনে কিন্তু সেটা ভাবার দরকার যে আমাদের এই ট্যুরিজমকে আমরা কিভাবে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। তৃতীয় যে ক্ষেত্র,
একটু আগে অন্য একটি জায়গায় আলোচনা হচ্ছিল কৃষি। যারা কৃষি নিয়ে আজকাল আন্দোলন করছেন শহুরে বাবুদের, তাদের একটা প্রশ্ন আমি করি, কৃষি বিলের 3টে একটু মুখস্থ করে বলুন তো। কৃষি বিলগুলোকে আমাকে মুখস্থ করে বলে দিন। আপনি যে জিজ্ঞাসা করেন আমিও পাবো না, আমার মোবাইল থেকে বলতে হবে। 3টে কৃষি বিল এসেছে। লক্ষ্য কি? কৃষকদের তাদের পরিস্থিতিটা বদলাবে। আমাদের দেশের 95%-এরও বেশি কৃষক কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি কৃষক। 5%-এরও কম কৃষক যারা সকল ধনী কৃষক যারা আন্দোলনটা করছে। তাদের ভয় যে সুবিধাগুলো তারা পায় সেটা যেন না চলে যায়। সরকার অ্যাসিওর করছে যে না, তোমাদের কোনো সুবিধা যাবে না, তোমরা এএমপিসি মান্ডিতে বিক্রি করতে পারবে। তারপরেও দাবি হচ্ছে কি যে তোমাদের সরকারকে তার বিল প্রত্যাহার করতে হবে। ভেবে দেখুন, এই আন্দোলনের নেতৃত্ব কি দিচ্ছে কারা? বামপন্থীরা। হ্যাঁ, এই বর্ধমানে কিন্তু তাদের দাপাদাপি কিছুদিন আগে অবধি ছিল, কিছুদিন আগে অবধি। এবং অদ্ভুতভাবে সামন্ততন্ত্রের সঙ্গে বামপন্থা কিভাবে মিশে যায় বর্ধমান শহর তার একটা প্রমাণ। ভাবনা চিন্তায় একেবারে সামন্ত প্রভুর মতো। আমি কথা বলে দেখেছি দু একজন, ভাবনা চিন্তায় একদম ফিউডাল, অথচ তারা হচ্ছে বামপন্থী। এই অদ্ভুত মিশ্রণ কিন্তু আমি বর্ধমানে দেখেছি। থ্যাংক গড তারা আস্তে আস্তে কমতে কমতে 6%-এ নেমেছে এবং আমার আশা আগামী বিধানসভা নির্বাচনে 5-এর নিচে চ্যাপ্টার হয়ে যেতে পারে। তারা রাজ্য চালানোর স্বপ্ন দেখছে, এটুকু নিশ্চিন্ত থাকুন। রাজনীতি যদি সামান্যতম বুঝে থাকি তাহলে মানে রাজত্ব চালাতে এখনো আবার 100 বছর নতুন করে তৈরি হয়ে আসতে হবে। মানুষ মোটামুটি ওদের প্রত্যাখ্যান করে ফেলেছে। তো সেই বামপন্থীরা তাদের নেতৃত্ব দিচ্ছে কুলাকদের, ধনী কৃষকদের, যারা 5-6 বছর অন্তর অন্তর তাদের BMW গাড়িটাকে বদলে দেয় মডেল। ও BMW তো বলে নাই, গোলওয়ালা গাড়ি লেকে আও। যারা 500 বিঘে 1000 বিঘে জমির চাষ করে, গোটা ফসলটা মান্ডিতে বিক্রি করে, সরকারের নির্ধারিত সরকার কিনে নেয় এবং যে দামে কিনে নেয় আন্তর্জাতিক বাজারে যা দাম তার 1.5 গুণ বেশি দাম। এটা আমার কথা নয়। বর্তমানে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, বামপন্থীরা তাদের নিয়ে খুব নাচানাচি করেছেন। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় দিন 8 আগে আনন্দবাজার পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনিই বলেছেন যে এই বিলটা সংস্কার তো দরকার, তো অনেকদিন আগে দরকার ছিল। ওরা প্রতিবাদ করছে কারণ ওরা গোটা ফসলটা মান্ডিতে বেচে দেয় এবং আন্তর্জাতিক দাম যা বাজার তার চেয়ে 1.5 গুণ দামে সরকারই কিনে নেয়। তারা ইলেকট্রিসিটি বিল দেয় না। এই যে কৃষিতে সব মাঠে চলে, মেশিন চলে, তার বিল লাগে না। আর আমাদের এখানে ধান বা গম উৎপাদনে আমরা শুধু টপকাইনি, এই করোনা আবহে সব দিয়েও 10 কোটি মেট্রিক টন আমাদের গোডাউনগুলোতে পড়ে আছে। 10 কোটি মেট্রিক টন এখনো আমাদের গোডাউনে পড়ে আছে। ফলে যেটা দরকার আমাদের দেশের কৃষিতে, ডাইভার্সিফিকেশন অফ এগ্রিকালচার। আমি নিজে মেদিনীপুরের মানুষ, আমি কলকাতায় থাকি, চাকরি সূত্রে একটা ছোট আস্তানা বানাতে হয়েছে, কিন্তু আমি মেদিনীপুরের ভূমিপুত্র। আমার নিজের জমি সংক্রান্ত অভিজ্ঞতা রয়েছে। বিঘে দেশের জমি মালিক আমি এবং আমার ভাই মিলে। ফলে ধান চাষ কাকে বলে আমি জানি। আমরা এই যে ক্ষুদ্র বা মাঝারি কৃষক, আমাদের যে উৎপাদনটা আমরা লক্ষ্যে দিয়ে করাই, আমার ভাইও একজন লইয়ার, সেও মাঠে যেতে পারে না, কিন্তু সেটা ম্যাক্সিমামটা আমাদের কনজামশনের জন্য, বাকিটুকু আমরা যা হয় স্থানীয় কিছু থাকে যারা রাইস মিলের এজেন্ট, তাদের বিক্রি করে দিই। সেখানে আমার সামনে যদি একটা ওপেন সুযোগ থাকে যে বাইরে থেকে যারা আসবে তাদের আমি বেশি দামে বিক্রি করতে পারবো, অন্তত কৃষির ওপর নির্ভরশীল মানুষ তারা কিন্তু বেঁচে থাকবে, তাদের আয় বাড়বে। যেটা আমাদের কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, প্রাথমিক লক্ষ্য ছিল 2022-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা। অন্তত কৃষকদের আয় আরো অনেকটা বাড়ানো সম্ভব, কারণ বাংলা কৃষকদের আয় কিন্তু বেশি নয়। বাংলা কৃষকদের আয় নিচের থেকে দ্বিতীয়, হার্ডলি 3700 টাকা মাসে, বিহারের চেয়ে একটু বেশি। তার জায়গায় কেন্দ্রীয় সরকার টাকা নিয়ে বসে আছে যে বছরে 6000 টাকা কৃষক সম্মান নিধি আমি কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবো। আমাদের রাজ্য সরকার সেটা নেবে না। আমাদের রাজ্য সরকারের একটা অদ্ভুত আবদার আছে, ওটা আমাদের দাও, আমি কৃষককে দেবো। কেন কেন আপনি বুঝে নিন। পুরো টাকাটা কৃষকদের না দিয়ে দিলে কে কৃষকেরাই ঠিক করে দেবে।
ফলে আমাদের এখানে অদ্ভুত পরিস্থিতি। আমরা কিন্তু এই মানুষগুলোকে এতদিন সমর্থন করেছি, ভবিষ্যতে ভাবতে হবে সত্যি সমর্থন করব কিনা। কারণ এগ্রিকালচার এখনো, আমি মনে করি এখনো প্রচুর মানুষকে কাজ দিতে পারে, প্রচুর মানুষের রুটি রুজি দিতে পারে। এবং এগ্রিকালচার যদি সত্যি উন্নত হয় তাহলে এই যে শহরের ওপর চাপটা বাড়ছে সেই চাপটা অনেক কমতে পারে। বেশ কিছুদিন আগে একটা আমি গবেষণাপত্র পড়েছিলাম এই যে আরবানাইজেশন নিয়ে লেখা। বর্ধমান বা মেদিনীপুর শহরে আপনি দেখবেন আরবানাইজেশনের প্রক্রিয়াটা কিন্তু মোটামুটি 80-র দশক থেকে বেড়ে গেছে। কারা আরবান সেখানে বাড়ি করেছে? মেদিনীপুর শহরে দেখা গেছে কেশপুর বা গড়বেতা অঞ্চলে যখন গ্রামে থাকাটা প্রায় অসম্ভব হয়ে গেল রাজনৈতিক কারণে, মানুষ কিন্তু সস্তায় জমি বিক্রি করে চলে এসছে শহরে। শহরে কিছু না কিছু করব, গ্রামে আর ফিরবো না। অর্থাৎ গ্রাম থেকে শহরে আসাটা কিন্তু ভালোবেসে আসেনি, মানুষ বাধ্য হয়েছে। আজকে ঠিক সেটাই ভাতারে গিয়ে শুনে এলাম যে মানুষ সস্তায়, বোলপুরে শুনে এলাম মানুষ পাশাপাশি গ্রামে সস্তায় জমি বিক্রি করে, হয়তো 15 বিঘে বিক্রি করে 3 কাঠা জায়গার উপর বাড়ি করে থাকছে। সে কিন্তু মঙ্গলকোটে যেতে রাজি নয় বা সেই গ্রামে থাকতে রাজি নয়, কারণ গ্রামে থাকার মতো পরিস্থিতি নেই। যদি সোনার বাংলা করতে হয়, কৃষি কিন্তু এখনো আমাদের বহু মানুষের মুখে ভাত জোগাতে পারে। এগ্রিকালচারের ডাইভার্সিফিকেশন চাই, তার জন্য সঠিক লিডারশিপ চাই। ইন্ডাস্ট্রির কথা তো বলতেই হয়, কারণ আমরা গত 35 বছর প্লাস 10 বছর কোনো বড় ইন্ডাস্ট্রি পাইনি। এবং আপনি জানেন যে বড় ইন্ডাস্ট্রি না হলে কিন্তু কখনো কোনো রাজ্যে শিল্পায়ন হয় না। গুজরাট এত এগিয়েছে কারণ সেখানে হেভি ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, আমরা পাইনি। আমরা এমএসএমইর ওপর নির্ভর করে আছি। কেন্দ্রীয় সরকারের অনেক ভালো উদ্যোগ সাম্প্রতিককালে নিয়েছে যাতে এমএসএমইগুলো আরো ভালোভাবে চলে, ফলে ইন্ডাস্ট্রির দিকে নজর দিতে হবে। আরো অনেক কথা বলা যায় কিন্তু আজকে অত সময় নেই। আমি এটুকুই বলবো যে প্রথম যেটা দরকার, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে সোনার বাংলা করতে গেলে মাইন্ডসেটটা বদলাতে হবে। মাইন্ডসেট হচ্ছে যে আমি সস্তায় মোটামুটি ওইভাবেই চলছে যে আমাদের এখানে মানে বেকার সমস্যা সমাধানের বর্তমান মডেলটাকে ঝেড়ে ফেলতে হবে। বর্তমান মডেলটা কি জানেন? মডেল হচ্ছে যে মোটামুটি আপনি নেতার পেছন পেছন ঘুরলে নেতা আপনাকে নিয়ে একটা পুরসভায় ক্যাজুয়াল হিসেবে ঢুকিয়ে দেবে। আপনি 5 থেকে 6 হাজার টাকা পেলেন, মোটামুটি এতেই আপনি খুশি। অথবা আর কিছু থাকবে, তারা করবে কি, এখানে ফ্ল্যাট তৈরি হলে তারা এই ইটবালি সাপ্লাই করবে, এখান থেকে একটু থাবা মেরে এখান থেকে একটু এই করে তার সেই বেকার সমস্যা সমাধানের কাজ হয়ে গেল। নেতার পেছন ঘুরলেই, মোটর পেছনে মানে লাইন ধরে কিউ ধরে চললেই এইভাবেই আমার পেটটা চলবে। আমি মনে করি এই মাইন্ডসেটটা কখনোই একটা জাতিকে এগিয়ে দিতে পারে না। আমার পেটটা চললে আমি খুশি। আমি আমার উন্নতি করতে চাই, ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে 5,000 টাকা ডেভেলপমেন্ট নয়। ডেভেলপমেন্ট মানে হচ্ছে কাজের সুযোগ সৃষ্টি। ডেভেলপমেন্ট মানে হচ্ছে ইন্ডাস্ট্রি। ডেভেলপমেন্ট মানে হচ্ছে এগ্রিকালচারকে তৈরি করা, যাতে মানুষ তার এই ছোট জায়গা থেকে অনেক উঁচু স্বপ্ন দেখতে পারে। দুর্ভাগ্যবশত বামেরা সেই স্বপ্ন দেখেনি। বর্তমান সরকারের দেখানোর ক্ষমতাও নেই, কারণ এদের মানে কি বলবো, সেই জায়গায় ভাবনা চিন্তার মতো বুদ্ধিও নেই। সেটাই বদল দরকার, তাহলেই কিন্তু বদলানো যাবে। একটা ছোট গল্প দিয়ে শেষ করি। ডায়মন্ড হারবার, এটা অন্য জায়গাতেও বলেছিলাম। ডায়মন্ড হারবারে একসময় এমপি ছিলেন অমল দত্ত, সিপিএম করতেন, ঠিক আছে, সে জ্যোতি বসুর ভাগ্নে ছিলেন। একবার তিনি প্রস্তাব দিয়েছিলেন যে ডায়মন্ড হারবার অঞ্চলে সবার ধান উৎপাদনের দরকার নেই, কিছু মানুষকে দিন অন্তত কিছু, তিনি ফুলের মডেল বলেছেন, এইগুলো চাষ করা যেতে পারে যেগুলো আন্তর্জাতিক বাজারে তার দামও নেই। কৃষকরা ধান চাল প্রচুর উৎপাদিত হয়ে রাজ্যে, আর বেশি উৎপাদনের দরকার নেই। অন্তত আগামী 20 বছর এই উৎপাদনে চলবে, আবার বাড়ানোর কথা 20 বছর পরে ভাবা যেতে পারে। সেইটা করলে কিন্তু কৃষকদের হাতে প্রচুর টাকা আসবে। এবং তিনি বললেন যে আমি টেকনিক্যাল নো হাউ দেবো, অন্তত 100 বিঘে জমি ঠিক করে দিন, সেখানে কৃষকদের বুঝিয়ে যাতে আমি ফুলের চাষটা শুরু করতে পারি। তো মিটিংয়ে একজন বললেন, কমরেড আপনি পার্টিটাকে কি তুলে দেবেন এসব করে? দিস ইজ আওয়ার মাইন্ডসেট। আমরা আগে পার্টি রাখতে চাই। নতুন বাংলা করতে গেলে পার্টি নিশ্চয়ই থাকবে, রাজনীতিতে দল না থাকলে রাজনীতি হবে কি করে? কিন্তু আগে ভাবতে হবে মানুষগুলো নিজের পায়ে দাঁড়াক, তাদের বৈষয়িক উন্নতি হোক, তাহলেই কিন্তু রাষ্ট্রের উন্নতি হবে। কারণ দেশে সবকা সাথ সবকা বিকাশের যে স্বপ্ন দেখা হচ্ছে, পূর্বের দিকে পূবে তাকাও নীতির জন্যে পূর্বাংশেও বিশেষত বাংলার উপর নজর দেওয়া হচ্ছে বেশি করে। সেখানে আমরা যদি এ রাজ্যের উন্নতি করতে না পারি, তাহলে কিন্তু আমরা কখনোই সত্যিকারের ভারত গড়ে তুলতে পারবো না। তাই বহিরাগত এসব হাস্যকর বিরোধ ভুলে, এইসব হাস্যকর ন্যারেটিভ বাদ দিয়ে
এখন সময় এসেছে একটা স্বপ্ন দেখার, কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে এমন একটা সরকার, যে সরকার সার্বিক উন্নতির দিকে নিয়ে যাবে, অপ্রয়োজনীয় লড়াই নয়, কেন্দ্রের সহযোগিতা নিয়ে এই রাজ্যকে উন্নতি করা, যেটা বহুদিন 1977 থেকে আমরা করিনি। আগামী দিনে সেই রাস্তায় যদি যাই, বাংলার ধ্বংস কেউ আটকাতে পারবে না। আর যদি অন্যরকম ভাবি, হয়তো আমাদের সামনে একটা সুযোগ থাকবে বাংলাকে গড়ে তোলার, সোনার বাংলা প্রতিষ্ঠা করার। বলে এইটুকু কথা বলে আপনারা আমাকে এখানে বলার সুযোগ দিয়েছেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আশাবাদী যে নিশ্চয়ই আমরা একটু অন্যরকম ভাবব, কিন্তু সময় বেশি নেই, যত তাড়াতাড়ি ভাবি ততই মঙ্গল। নমস্কার।